রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও ছাদ থেকেই শুরু করলাম। ওই যে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল না, তারপর দেখো পিটুনিয়াগুলোতে কিন্তু বেশ ভালো ফুল হয়েছে। আর এই যে ফুল গাছটা, এটা হচ্ছে জুঁই ফুল গাছ। তো দিদিভাই আর কি বন্দি পাখি থেকে দিদিভাই বারবার আমাকে বলে দেয় যে এটা বেল ফুল না জুঁই ফুল, কিন্তু জানো তো আমার মুখ থেকে কিন্তু ওটা বেলফুলই বেরিয়ে যায়। কারণ আমি দোকানে কিনতে গেছিলাম বেলফুল গাছ, কিন্তু নিয়ে এসেছি হচ্ছে জুঁই ফুলের গাছ। ফুলগুলো এত বড় বড় সুন্দর দেখতে। আর জানো এর মধ্যে কি হয়েছে? এই দেখো আমার বলকামিনী গাছটা, দেখেছো কি অবস্থা? এই গাছে যে নতুন করে আবার পাতা বেরোবে সেটা তো আমার ধারণারই বাইরে ছিল। আমি তো জানো গাছটা আর বাঁচবে না, মরেই যাবে। দেখলে তো কীরকম অবস্থা। এবার কি হয় বলো তো, যখনই কোনো গাছ না এরকম অবস্থা হয়ে যায়, আমি তাকে একবারে না ফেলে দিয়ে ছাদে রেখে আসি, যে ছাদে রোদ জল হাওয়াতে যদি বেঁচে ওঠে। এইবার যেন বলকামিনীর সাথে ঠিক সেই রকমটাই হলো। ওকে তো ভেবেছিলাম ও মরেই গেছে আর বাঁচবে না, কিন্তু যবে থেকে দেখলাম নতুন পাতা গজিয়েছে, এত আনন্দ লাগছিল না জানো তো। কিচ্ছু ওকে যে এক্সট্রা করে কিছু কেয়ার করেছি কিছুই না, ঘরের মধ্যে ছিল, ওকে নিয়ে গিয়ে আমি বাইরে দিয়ে এসেছি, এইটুকুই করেছিলাম। তো যাই হোক, ছাদ থেকে দেখো এখন নিচে চলে এসেছি। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে তোমরা যে দিনের ভিডিওটা দেখছো এটা হচ্ছে মঙ্গলবারের ভ্লগ। তো এখানে দেখো যে ফার্নিচারটা আমাদের বানানো চলছিল সেটা কিন্তু এই সাইডে রাখা আছে, যার জন্য আমার এখানটা না সকালবেলা ঝাড় দিতেও অসুবিধা হচ্ছে আর কি। এদিকে সিঁড়ি এদিকে ফার্নিচারটা সব দিয়ে না একটা গলি মতো হয়ে গেছে। আর যেতে আসতে তো মাঝে মধ্যে আমি ধাক্কাও খাচ্ছি আর কি, জায়গাটা একদম সরু হয়ে গেছে। আর তোমাদেরকে বললাম না রাস্তায় কাঠের কাজ হচ্ছিল বলে ধুলোও হয়েছে প্রচণ্ড। তারপর এইদিকে তো ঝড় বৃষ্টি হচ্ছেই, সব কিছু দিয়ে রাস্তার অবস্থাটাও খারাপ ছিল। কদিন ধরে তাও ঝাড় দিয়ে দিয়ে জানো তো অনেকটা পরিষ্কার হয়েছে। তো এখানে বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছি ঘরে। দেখেছো কাশি এখনও মানে আমাকে ছেড়ে যেন যেতে চাইছে না। এমনি এমনি যেন তো কাশি হচ্ছে না, ওই রাত্রে শুতে গেলেই, দুপুরবেলা একটুখানি যে শোবো, শুতে গেলেই কাশি হচ্ছে। আর গত ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার হেয়ার কেয়ার রুটিন। দেখো এতদিন শ্যাম্পু করিনি, তার সত্ত্বেও কিন্তু আমার সেরকমভাবে কোনো চুল ওঠেইনি আর উঠছেও না। আর মাথার অবস্থা দেখেছো, এতদিন শ্যাম্পু না করে এমন হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন আমি এক্ষুনি স্নান করে এসেছি। তো এইখানে আমার স্কিন কেয়ারটা এখন কমপ্লিট করে নিচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম আরও একটুখানি ডিটেলে শেয়ার করব, তো তারাও শেয়ার করে দিচ্ছি হেয়ার কেয়ারটা। তার আগে গোপসোনাকে ঘুম থেকে তুলে নিই, কারণ সকালবেলা গোপসোনাকে যতক্ষণ না ঘুম থেকে না তুলি আমার তো মনেই হয় না দিনটা আমার ভালোভাবে শুরু হয়েছে। আর আজকে না গোপালকে এই জামাটাই পরালাম। এই জামাটা আমার এত পছন্দের আর কি, সাদার মধ্যে নীলের ফুলগুলো এত হাইলাইট হয় না। তো এখানে দেখো গোপসোনাকে ঘুম থেকে তুলে গোপাল সেবা দেওয়া কমপ্লিট। আর এরই মধ্যে অভিও এসেছিল আর কি, ওর মা তো দাদাকে স্কুলে দিতে গেছে, তো আজকে আমাদের বাড়ি এসেছিলো। দেখো মানে কিরম বদমাইশি মানকে একটা করে হাসি দেয়। এটা যত বড় হচ্ছে না তত মানে এত বদমাইশি হচ্ছে না, সত্যি কথা বলতে ও যেন এত বুদ্ধি ধরে না, মানে আমি যেটা ভাববো ওর আমার আগে সেটা ভাবা হয়ে যাবে। তো তারপর এখানে ওপরে এসে এখানে জানলাগুলো আগে খুলে নিচ্ছি। আর যা এই কদিন বৃষ্টির পর যেটুকু যা ঠান্ডা হয়েছিল, আবার করে যা গরম পড়েছে না জানো তো, নেওয়া যাচ্ছে না। তো তোমাদের তো গত ভিডিওতে নিচের শেডে জং তেলটা সম্পূর্ণটাই শেয়ার করেছিলাম, বাট তার সাথেও জানো তো এই হেয়ার টনিকটাও আমি ইউজ করেছি। দেখো বোতলটা কিন্তু অনেকটা খালি হয়েছে, কিন্তু জানো তো এর একটাই সমস্যা, ঠান্ডা লেগে যাচ্ছে। তো বলতে পারো আমার এত জ্বর কাশির হওয়ার এরও একটা অবদান আছে, কারণ লাস্ট 1 মাস ধরে মানে শীতকালটা চলে যাওয়ার পরপর থেকে না ওটা ইউজ করেছিলাম, কিন্তু তারপর থেকে এত ঠান্ডা লেগে গেল। তো বলতে পারো এখন এই জং তেলটাই আমার ভরসা। জানো তো এটা রাত্রে করে অ্যাপ্লাই করি, পরের দিন যখন শ্যাম্পুটা করি না চুলটা এতটা একটা বেশ মানে মনে হয় চুলটা যেন একটুখানি খেতে টেতে পেয়েছে, ও খুব ভালো আছে। তো তারপর দেখো এইখানে এখন বিছানাটাকেও ঠিকঠাক করে একদম ক্লিন করে নিয়েছি। এবার জানলাগুলো খুলে দেবো। আর এই ঘরের জানলাগুলো যতক্ষণ না খুলি না, এই সারা রাত তো জানলা দরজাগুলো বন্ধ থাকে, একটা যেন গুমোট ভাব থাকে। আর এই জানলাটা খোলার পর না একটু বেশ ফ্রেশ এয়ার এসে কিন্তু ঘরটাও আমার খুব ভালোভাবে হয়ে থাকে। তো এইখানে দেখো আমার গাছে কিছু কাটিং করার ছিল, তো এখানে সেগুলোই করছি। তো ওখানে মানি প্ল্যান্টের থেকে 2টো কাটিং করলাম। আর এখন হাতে যে গাছটা দেখছো না, এটা হচ্ছে জেড প্ল্যান্ট। জানো তো মানি প্ল্যান্ট আমরা যেরকম আর কি বলবো একটা মানে বাস্তুশাস্ত্রসম্মত গাছ বলে আমি মানি, জেড প্ল্যান্টও কিন্তু সেই রকমই একটা লাকি প্ল্যান্ট বলতে পারো। তো জেড প্ল্যান্টের না গাছটার এদিক ওদিক খুব পাতা বেরিয়ে গেছিলো, তো তার থেকে না 2টো ডাল কাটলাম। আর জানো তো এই গাছটাও কিন্তু ওই ডাল যে কাটলাম সেই ডালগুলোই দেখো এখন পাশের এদিকে একটা টবে ফাঁকা জায়গা ছিল, তো তার মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু রাখলে দিন 20-25-এর মধ্যে চারা বেরিয়ে যাবে। যদিও আমি এখনও কোনো দিন করিনি, ইউটিউবের অনেক ভিডিওতে দেখলাম এইভাবে করছে, তো আমিও সেইভাবে করার চেষ্টা করছি।
যদি হয়ে যায় তাহলে তো মাকে আবার একটা দিতে পারবো। তো এইখানে দেখো আমার জলের মধ্যে যে মানি প্ল্যান্টের ডালগুলো থাকে সেগুলোকেই এখানে পরিষ্কার জলে একটুখানি মানে ওদেরকে একটু পরিষ্কার জল দিচ্ছি। কী হয় বলো তো, মাঝে মধ্যে দেখবে ওই জলগুলো না কেমন যেন একটা কালচে কালচে মতো হয়ে যায়। তো এইভাবে করলে কিন্তু বেশ পরিষ্কার থাকে, আর না গাছগুলোও দেখতে অনেকটা সতেজ থাকে। তো চলো এবার ঘরের গাছ কটাতেও জল দিয়ে নেই। আমার গত ভিডিওতে বৈশালীনাথ দিদিভাই বলেছে তুমি এত ছোট বয়স থেকে নিজের পরিবারকে সবসময় ভালো রাখার ভালো খাওয়ানোর জন্য চেষ্টা করো, দেখেও খুব ভালো লাগে। এরকম বৌমা বা স্ত্রী পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আর হ্যাঁ, দুষ্টু রাইমসটাও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমার কমেন্টটা পেয়ে ভীষণ ভালো লাগলো। কি বলো তো, দেখো মেয়ে হয়ে জন্মেছি, বিয়ে হয়ে গেছে, তো এবার তো সংসারটাকে নিয়ে ভাবতেই হবে। আর দেখবে একটা সংসার কিন্তু কখনোই মেয়েদের ছাড়া সম্পূর্ণ হয় না। তাই সংসারের সমস্ত ভালো মন্দর দায়িত্ব বলতে পারো শাশুড়ি মা চলে যাওয়ার পর থেকে আমার ওপরেই এসে পড়েছে, আর সেটাকেই যথাযথ পালন করার চেষ্টা করছি। আর দেখেছো কৌশিক এদিকে র্যাকগুলো কি করেছে, এটা কি দিয়ে করেছে জানো? ওকে এত বলি যে তুমি পাউডারের কৌটোটা জানলায় না হলে বাইরের দিকে নিয়ে গিয়ে ইউজ করতে, তা করবেন না, ওইখানটাতে দাঁড়িয়েই করবে আর চারিদিকে সাদা সাদা পাউডার ছেটাবে। আর এদিকে তো দেখলে টিভির পেছনেও কীভাবে নোংরা পড়েছে, আর কি 2-3 দিন ধরে করা হয়নি এগুলো। যদিও মানে প্রায়ই তোমাদের সাথে ব্লগে শেয়ার করি, এগুলো পরিষ্কার করি, কিন্তু ওই মাঝে মধ্যে না 1-2 দিন বাদ চলে যায়, তারপরেই জানো তো এইরকম করে আর কি ধুলো বসে। আর জানো তো এই টিভি আর এসি এই দুটো আমার কাছে আমার কি বলবো, আমার প্রাণের চেয়েও প্রিয় বলতে পারো। কারণ সংসারে আসার পর থেকে না এই যে ঘরে যা জিনিস দেখো সমস্ত কিছুই কিন্তু আমার বিয়ের আগে থেকেই কৌশিক সব করে রেখেছিল, বাট বিয়ের পর এই দুটো বড় জিনিস হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট বলতে পারো। তো এই দুটোর প্রতি না একটা মানে অন্য রকম মায়া আছে, জানলে এদের কিছু না হয়। আর গতকাল না এই রিং লাইটটা দিয়ে আর কি ঘরের ভেতরে শ্যুট করেছিলাম, তো রাত্রে আর এগুলো গোছাতে ইচ্ছা করছিল না, এত গরম লাগছিল। তো সকালবেলা সেটাকে আবার যত্ন করে তুলে নিলাম। আর জানো তো রিং লাইটটা সবসময় ইউজ করা যায় না, কারণ লাইটের এত হিট না, ওর সামনে বেশিক্ষণ দাঁড়ানোই যায় না, এত ঘাম হয়। তো এইদিকে সোফার এইখানটা এখন ভালোভাবে ডিপ ক্লিনিং করে নিচ্ছি আর কি ডাস্টিং করে নিচ্ছি, কারণ আজকে তো মঙ্গলবার, কাল বুধবার দিয়ে পরশু এবার বৃহস্পতিবার। এইবার বুধবারে যদি সব একবারে করতে যাই না, গরমে জানো তো খুব কষ্ট হয়। তো সেই জন্য ভাবলাম আজকে সোফার ওদিকটা করে রাখি, তাহলে কালকে ঘরটা করলেই আমার হয়ে যাবে। আর তোমরা সবসময় বলো না এত গুছিয়ে কাজ করি, এত পরিপাটি, আমার চারিদিকটা গোছানো থাকে। কি বলো তো, নিজের মন থেকে যদি চাও না যে না আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, চারিদিক গুছিয়ে রাখবো, তাহলে দেখবে বাড়ির কাজগুলোকে না আর কাজ বলে মনে হবে না। তখন কি মনে হবে বলো তো, ও এই জায়গাটা আগোছালো রয়েছে, তাহলে এই জায়গাটাকে ঠিক করে ফেলি, তাহলে একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে লাগবে। আর সত্যি কথা বলতে নিজের মন থেকেও একটা মানে দরকার যে না আমি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকবো, তবেই কিন্তু সেই জিনিসটা আমাদের কাজের মধ্যে দিয়ে প্রতিফলন হবে। হ্যাঁ, তবে এত বড় বাড়ি প্রত্যেক দিন তো আর ঝাড়া পোছা করা সম্ভব না, যার জন্য কিন্তু আমি একটা পার্ট বাই পার্ট ভাগ করে নিই। আর যখন যেখানটা করি তখন এমন করে রাখি না যাতে 1-2 দিন না করলেও আমার কোনো সমস্যা না হয়। যার জন্য কিন্তু তোমরা সবসময় দেখতে পাও ঘরবাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, জায়গার জিনিস জায়গায় আছে। আর তার সাথে বেশ কিছু নিয়ম পালন তো করতেই হবে। তার মধ্যে দেখো এইটা তোমরা আগে খেয়াল করে দেখবে, এই জামা কাপড়গুলো কিন্তু সমস্তটাই আমি বিছানায় রেখে গোছাতাম। তো আমার ভিডিও দেখে মা বলল এই যে তুই জামা কাপড়গুলো বিছানায় রেখে গোছাস না, এগুলো একদম গোছাবি না। তার একটাই কারণ, দেখো অন্যান্য জামা কাপড় তাও ধরো ডেলি বেসিসে কাছাকাছি করা হয়, কিন্তু বেড কভার তো আর ডেলি কাচা হয় না। আর যতই হোক রাত্রেবেলা ধরো ওই বিছানায় শোয়া হচ্ছে, এবার সেই বিছানাটা তো বাসিই তো হয়ে থাকছে, সেটা তো কোনোভাবেই তার নতুন চাদর পেতে তো আর করা হচ্ছে না। তাই মা বললো যেহেতু বাড়িতে রাধা মাধব আছে, গোপাল আছে, ঠাকুরের সেবা দিচ্ছি, তাই যে জামা কাপড়গুলো রেগুলার ইউজে সেগুলোকে আর বিছানায় রেখে ভাঁজ না করে অন্য জায়গায় করতে। তো অন্য জায়গা খুঁজতে আমার মনে হলো বা সব থেকে বেটার মেঝেটা, কোনো ঝুট ঝামেলা নেই, কারণ আবার কোথায় রাখবো, আর চেয়ারের ওপর ওসব করাও যায় না। তো যাই হোক, ওদিকে ওপরের কাজ কমপ্লিট করে দেখো এখন নিচে এসছে, আর এখানে এই যে ফুলের কাপড় থেকে একটু ফুল নিয়ে নিচ্ছে। আর তোমরা অনেকেই আমাদের বাড়ির তুলসী মঞ্চ দেখতে চেয়েছো, তো দেখলে তো এখানে রয়েছে তুলসী মঞ্চ, আর কি ওটা বাইরেই বাপি লাগিয়েছে ওইভাবে, তো ওটাকে কিছু করা যাবে না, এখন ওইভাবেই থাকবে। তো তোমরা এটা নিয়ে প্লিজ কেউ কিছু বলো না যে কেন বাড়ির বাইরে লাগিয়েছি। তো এই দেখো ফুল কেনা কমপ্লিট, আর এই বিড়ালটা এত পায়ে পায়ে ঘোরে না, দেখো খেলার জন্য একদম রেডি। তবে এখন তো আর আমার ওর সাথে খেলার মতো সময় নেই, কারণ আমার রান্না বান্না সমস্ত কিছু বাকি আছে। আর তারই মধ্যে আজকে খবর পেলাম পিসি আবার আসবে না, সেটা শুনে তো আমার কষ্ট আরও দ্বিগুণ বেড়ে গেল। কারণ এখন আমাকে ধরো কাল রাত থেকে বাসন জমানো রয়েছে, সেই বাসন থেকে শুরু করে আজকে সারাদিনের বাসন মাজা প্লাস ওপর নিচ ঘর মোছা অনেকটা সময় লাগবে। তো এইদিকে এসে আগে বাপিকে খেতে দিয়েছি, আর এখন এই যে আমার টিফিনটা বানিয়ে নিচ্ছি। এখানে না কালকে রাতে না 2টো রুটি এক্সট্রা হয়ে গেছিলো, তো
কি করব কি মানে এমনি না তরকারি এখন করতে ইচ্ছা করছে না, তো ভাবলাম এইভাবে ডিম দিয়ে রুটি দিয়ে একটু ভেজে নিই, সস দিয়ে খেতে জানো তো দারুণ লাগে। যদি কেউ এইভাবে ট্রাই না করে থাকো একবার ট্রাই করো, দারুণ লাগে খেতে। আর এদিকে দেখো আজকে রান্না করব হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, আর তার জন্য দেখো এখানে পেঁয়াজ বাটা করে নিয়েছি, আর এখানে আর যা যা লাগবে তার মধ্যে হচ্ছে আলু বেগুন দিয়ে করব, আলু বেগুন কেটেছি, আর এখানে আদা লঙ্কা টমেটো, তো এই সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। ওদিকে তো পেঁয়াজটা আগে থেকে পেস্ট করাই আছে, তো এইটা দিয়েই হবে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, ঝোল নয় ঝাল টাইপসের হবে রসা মতো। আর এদিকে করবো ভেন্ডি ভাজা শাক ভাজা, ব্যাস এই হচ্ছে আজকে সিম্পল রান্নাবান্না। তো চলো রান্নাগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে রুনা সাহা দিদিভাই কমেন্ট করেছে, সুমি তোমার রান্নাগুলো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। আর লোবা মুদ্রাদি কমেন্ট করেছে, সংসারের ভালোর ব্যাপারে ভেবে তোমার জুড়ি মেলা ভার। না গো দিদিভাই, আমার থেকেও অনেকে ভালো আছে, এটা তুমি বলো না। আর দিদিভাই কমেন্ট করেছে, খুব মিষ্টি মেয়ে তুমি, খুব ভালো থেকো। হ্যাঁ গো দিদিভাই, তোমরাও খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। আর কমেন্ট করেছে দীপর্ণা, তো দীপর্ণা কমেন্ট করেছে, আমিও বিশ্বাস করি যে যেমন করবে সে তেমন পাবে, আর যে যাই বলুক আমিও আর গায়ে লাগাই না, কারণ আমি জানি আমি কি করছি আর না করছি। হ্যাঁ গো, এইটাই একদিকে দেখি একদিকে কি বলো তো ভালো, কারণ একটা জীবনে সবার মন জুগিয়ে চলা তো সম্ভব না, আর যদি সবসময় সবার মন জুগিয়ে চলতে যাই না, তাহলে দিনের শেষে আমি ক্লান্ত হয়ে পড়বো, কারণ আমিও তো একটা মানুষ, আমারও তো কিছু ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে। ওই জন্যে বলতে পারো আগে তো এই জিনিসগুলো প্রচণ্ড গায়ে মাখতাম, কত কান্নাকাটিও করেছি মার কাছে, মা এটা কেন বলছে, এটা কেন হচ্ছে। তবে এখন মনে করি ঠিক আছে, বলছে তো বলুক, কারণ কারোর বলা তো আমি আটকাতে পারবো না, তবে তার মতো সব মানে তাদের মতামত অনুযায়ী চলতে গেলে আমারও তো কষ্ট হতে পারে, তাই এখন নিজের যেটুকু ভালো মনে হয় করি। আর কারোর কাছে যদি খারাপ হয় ঠিক আছে খারাপ, একটা মানুষ তো আর সবার কাছে ভালো হতে পারে না, আমিও এখন এই ব্যাপারেই বিশ্বাসী হয়ে গেছি। আর কমেন্ট করেছিল শতাব্দী মুখার্জি দিদিভাই, আর ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই বলেছে বিরিয়ানিটা দেখতে অত্যন্ত লোভনীয় হয়েছে, আর তোমার চিকেন চাপের রেসিপিটা একদিন ট্রাই করবো। হ্যাঁ গো দিদিভাই, প্রথমে বলবো অল্প করে ট্রাই করো, কারণ সবার মুখের স্বাদ তো সমান না, যদি ভালো লাগে তাহলে একদিন বেশি করে করো। আর তুমি বলেছো যে গতদিনের ব্লগে পুজো করাটা মিস করেছো। হ্যাঁ গো, গতদিনের ভিডিওটা না তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে আমার হেয়ার কেয়ার শেয়ার করার জন্য, তো সেই জন্যই ভিডিওটা একদম ছোটোর ওপর বানিয়েছিলাম, কারণ শরীরটা ভালো ছিল না, যার জন্য সকাল থেকে আর ভিডিও শ্যুট করতে পারিনি, ওই বিকেলবেলার দিকে একটু শ্যুট করেছিলাম। তো দেখতেই তো পাচ্ছ এদিকে রান্না করতে করতে অনেক বাসন মাজা হয়ে গেছে, এখন এই যে মাছটা রান্না হয়ে গেছে, এখন মাছটা নামিয়ে এই টুকটাক আর শেষের যা বাসন আছে এই বাসন কটা মাজলেই আজকের মতো বাসন মাজা কমপ্লিট। কি বলো তো, এই রান্নার শেষে না এই এত বাসন মাজা ওপর নিচ ঘর মোছা করতে প্রচণ্ড কষ্ট হয়, যার জন্যই আমার পিসিকে রাখা, কিন্তু মাঝে মধ্যে না এলে তো কিছু করার নেই, কারণ কাজের লোক কামাই করবে। তো এইদিকে দেখো আজকে রান্না হয়েছে ট্যাংরা মাছের ঝাল, ভেন্ডি ভাজা, এখানে রয়েছে শাক ভাজার ডাল, আর ওখানে রয়েছে অল্প একটুখানি এঁচড়। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো এখন কড়াটাকে একদম গায়ের জোরে হেইও মারো বলে মাজতে হবে। আর জানো তো কড়া মাজতে রান্নার শেষে আমার প্রচণ্ড কষ্ট হয়, আমাকে এর বদলে কি বলবো বলুক আর একবার ঘর মুছে দিতে আমি সেটাও করব, কিন্তু আমার কড়া মাজতে খুব কষ্ট হয়। কি বলো তো, সব কিছুই করি কিন্তু তার মধ্যেও না কিছু কিছু অপছন্দের কাজ থেকেই যায়। আর আমার গত ভিডিওতে সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই লিখেছে বিরিয়ানি চিকেন চাপ তো ফাটাফাটি হয়েছে, খুব ভালো লাগলো। এত কাজ গুছিয়ে পরেও যে ভালো বৌমার আখ্যা থেকে কেন যে বঞ্চিত হও সেটাই ভাবার বিষয়। কি বলো তো দিদিভাই, ওই যে বললাম প্রত্যেকটা মানুষের এক্সপেকটেশন আলাদা থাকে, আর সবার এক্সপেকটেশন মেটানো তো আমার পক্ষে সম্ভব না। তুমি বলো না, তুমি কি সবার মন মতো সবসময় চলতে পারবা? তাহলে তো তুমি নিজেকেই নিজের মধ্যে আর দেখতে পাবে না। তো এই জন্যই বলতে পারো ভালো বৌমা আর হতে পারলাম না। আর সত্যি কথা বলতে আমি আর চেষ্টাও করি না, কারণ ওই চেষ্টাটা করতে গেলে না নিজের কাছে নিজেই হাঁপিয়ে উঠি। ওর থেকে যেখানে যেটুকু যা আমার পক্ষে সম্ভব হয় আমি সেইটুকুই করার চেষ্টা করি। আর কমেন্ট করেছিল রিঙ্কি দেবনাথ, অনুপাদে দিদিভাই, স্টে উইথ জ্যোতি, রাখি মণ্ডল দিদিভাই, লিলিমা মাইতি দিদিভাই, তাতান শর্টস থেকে ডলি দিদিভাই। আর কমেন্ট করেছিল দেবী দিদিভাই, মৌপাত্র দিদিভাই, পূজা দাস দিদিভাই, সুহানা খান দিদিভাই, রাখিপাল দিদিভাই, মৌমিতা নন্দী ব্লগ থেকে দিদিভাই, শাইনি গাঙ্গুলি দিদিভাই। আর সুরবিদি লিখেছে আমার মা যখন আমাকে বলে রে এত কাজ কি করে করিস, আমি বলি তোমার মেয়ে বড় হয়ে গেছে, সংসার করতে শিখে গেছে তোমার মতো। হ্যাঁ গো, মেয়েরা বিয়ে হলেই যে কখন সংসারী হয়ে যায় দেখবে। আমরা মেয়েরা বিয়ের আগে আর বিয়ের পরে আমাদের ব্যবহার বলো, আমাদের কাজের প্যাটার্ন বলো, মানে আচার আচরণের সবের মধ্যে কিন্তু এমনকি নিজেদের মধ্যে যে চাহিদাগুলো থাকে যে কী করব কি না করব, নিজেদের পছন্দ অপছন্দ সবের কিন্তু চেঞ্জ হয়ে যায়।
বিয়ের আগের একটা মেয়ে আর বিয়ের পরের একটা মেয়ের কিন্তু মানে পার্থক্য থাকে আকাশ পাতাল। ওই যখন থেকে মাথায় সিঁদুরটা পড়ে তখন থেকে সেই যে একটা মেয়ের লুক চেঞ্জ হলো, এরপর আস্তে আস্তে তার গোটা জীবনটাই পুরো চেঞ্জ হয়ে যায় বলে আমার মনে হয়। আর কমেন্ট করেছিল সামিরা, আর কমেন্ট করেছিল অনন্যা সেনগুপ্ত দিদিভাই, আর একজন দিদিভাই লিখেছে যে দিদিভাই তোমার নামটা না আমি ঠিক বুঝে উঠতে পারিনি তাই এমনিই বলছি। তো দিদিভাই লিখেছে যে আমার শাশুড়ি মার সম্পর্কে জানতে ইচ্ছা করে, মা কীভাবে মারা গেছেন। তো দিদিভাই তোমাকে একটাই বলবো, তুমি আগে ওই কমেন্টটা করেছিলে সেই কমেন্টের দেখো আমি রিপ্লাই লিখে দিয়েছি। এই ব্যাপারটা নিয়ে না ব্লগে বলতে আমার ঠিক ভালো লাগে না, কারণ মা যে এইভাবে চলে যাবে আমরা কেউই এক্সপেক্ট করিনি, কিন্তু অনেক জিনিস তো জীবনে ঘটে যেগুলো আমরা এক্সপেক্ট করি না। তো দেখো তোমার কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিয়ে দিয়েছি। আর কমেন্ট করেছিল পূজা বিশ্বাস দিদিভাই। তো দিদিভাইও লিখেছে তোমার শাশুড়ি মা আছে। তো না গো, আমার শাশুড়ি মা মারা গেছে 2 বছর হতে গেল। তো এই দেখো আজকে অনেক দিন বাদে শ্যাম্পু করেছি। আর দেখো নর্মালি কী হয়, শ্যাম্পু করলে কিন্তু এত চুল ওঠে, আর আমার অবস্থা দেখো চিরুনিতে চুলই পাবে না। মানে এই দিনটা যে আমি কোনোদিন দেখতে পাবো আমি তো নিজেই ভাবতে পারি না, কারণ আমার প্রচুর হেয়ার ফল হতো। আর সেই জায়গা থেকে হেয়ার ফল কমেছে, মাথায় তো এখন বলতে পারো বেবি হেয়ার প্রচুর হয়ে গেছে, তো সেগুলো বড় হতে তো একটু সময় লাগবেই। তারপর এই দেখো ছাদ থেকে সমস্ত যা গাছে ফুল ফুটেছিল সব তুলে নিয়েছি, আর কি সকালে তো দেখলে বেশ কিছু ফুল কিনেও ছিলাম, তো সেইগুলো দিয়ে এখন ঠাকুরকে ভালো করে সাজিয়ে চলো পুজো দিয়ে নেই। আর তোমরা অনেকেই বলো আমার পুজো দেখতে তোমাদের খুব ভালো লাগে, কিন্তু কি বলো তো পুজোটা হচ্ছে তো একটা শান্ত মনের ব্যাপার। ওই ক্যামেরা করতে গেলে না কোনখানে কতটা শ্যুট করব, কোনখানে ক্যামেরা রাখবো, এই সেটিংগুলো করতে গেলে অনেক সময় মানে পুজো করতে একটুখানি বলতে পারো মনে ব্যাঘাত ঘটে, তাই প্রত্যেক দিন শেয়ার করে না। তবে এবার থেকে চেষ্টা করবো যে কোনো এক বেলার পুজো তোমাদের সাথে শেয়ার করতে, কারণ আমার তো গোপাল সেবা 3 বার দিতেই হয়, তাই যে কোনো একটা বেলার পুজো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। গুড আফটারনুন সকলকে। তো এখন আর আফটারনুন নেই, প্রি সন্ধে মতো হয়ে গেছে, এখন 6টা মতো বাজে। আর ছাদে এসছি, এত দারুণ হাওয়া দিচ্ছে, দেখো চুলগুলো যা ব্যাপক উঠছে না, ঘরের মধ্যে ঠিক একটা ভ্যাপসা পচা গরম লাগছিল। তো এখন ছাদে এসে যেরকম হাওয়া পাচ্ছি না, মনে হচ্ছে আর একটু আগে এলে ভালো হতো। আর এই দিকের আকাশটা না কি সুন্দর লাল হয়ে রয়েছে, কিন্তু জানো তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট হাওয়াটা দিচ্ছে বিশাল। দেখো জামা কাপড়গুলো কীরকম উঠছে, একটু আগে আরও বেশি দিচ্ছিল, তখন ফোনটা তো উপরে আনেনি, তো নিচে আনতে গেছে, এখন দেখছি একটু কমে গেছে। একটু আগেও বিশাল জোরে হাওয়া দিচ্ছিল, আর কি হাওয়াটা এই পাশ থেকে আসছে বেশি। দেখো আমার চুলমুল সব এলোমেলো হয়ে যাচ্ছে। এখন ছাদে ঘুরবো না, এখন এসছি হচ্ছে গাছে জল দেবো। এই যে এখানে বালতিতে জল ভরছে, তো এখন গাছে জল দেবো, দেন নিচে গিয়ে সন্ধে দেবো। কিন্তু এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না, বেশ ভালো লাগে দাঁড়িয়ে থাকতে। আর মানে অনেক দিন বাদে আজকে শ্যাম্পু করেছি, মাথাটাও বেশ অনেকটা হালকা হালকা লাগছে। তো চলো এখন যে কাজ কটা করার জন্য এসেছি সেই কাজ কটা করে নিচে যাই, দিন সন্ধে দিতে হবে। আর জানো তো আজকে এখনও দুষ্টু, তারপরে ওর ভাই কারোর এখন আওয়াজ পাইনি, দেখি সন্ধেবেলায় যাবো একটুখানি ঢু মারতে কী করছে ওরা সকাল থেকে। আজকে না সকালবেলাতে একটু অভিকের সাথে দেখা হয়েছিল, বাট আজকে সারাদিন অরির সাথে দেখা হয়নি, যাই গিয়ে একটু দেখা করে আসি। আর এখন করে তো একটুখানি মানে রোদটা না যাওয়ার পরেই গাছে জল দিচ্ছি, কারণ সারাদিন এই মাটিতে রোদ পেয়ে গাছগুলোর যে অবস্থা থাকে, তাই রোদটা একদম পড়ে গেলে একটু সন্ধ্যেতেই আর কি গাছে জল দিয়ে নিচ্ছি। তারপর নিচে এসে সন্ধ্যে দেওয়া কমপ্লিট। আর এইদিকে দেখো একটুখানি সন্ধ্যের টিফিন নিয়ে বসেছিলাম, তারপরেই টিভিতে দেখতে পেলাম এই খবরটা। 2 বছর আগেও যখন আমি এখানে গেছিলাম তখন কিন্তু এইসবের কোনো চিহ্ন ছিল না, সেই জায়গাটাতেই মানুষ আজ ঘুরতে গিয়ে তাদের দেখো কত বড় ঘটনার সম্মুখীন হতে হলো। তো তোমাদের সাথে আবার বহুক্ষণ পরে দেখা হচ্ছে, বাজে হচ্ছে রাত 11টা। আজকে প্রচণ্ড পরিমাণে গরম, কিন্তু বিশ্বাস করো তা সত্ত্বেও এসি চালাবো না, কারণ মাত্র সুস্থ হয়েছি। এখন কষ্ট হলেও ফ্যান চালিয়ে সব, দরকার পড়লে একটার জায়গায় 2টো ফ্যান চালাবো। এই তো হচ্ছে অবস্থা জানো তো। তারপর থেকে আর ভিডিও করতে ইচ্ছাই করলো না, কারণ ওই পেহেলগামে দেখালো না জঙ্গি হামলা হয়েছে, সেটা দেখে না এত মনটা খারাপ হয়ে গেল যে 2 বছর আগে আমি সেই জায়গা থেকে ঘুরে এসেছি, গত বছর মা বাবা গেছিলো, মানে সেই জায়গাগুলো চেনা জায়গা তো, দেখবে চেনা জায়গায় যদি কিছু হয় না যেন বুকের মধ্যে কেমন যেন একটা করছে, যে এই জায়গাগুলো তো আমি গেছি ঘুরে এসেছি, এইখানে এই রকম হয়েছে। আর যারা ধরো ওখানে আটকা পড়েছে তাদের জন্য বিশ্বাস করো মানে ভীষণ খারাপ লাগছে, যে ওই সিচুয়েশানে আমি থাকলে আমি তো মনে হয় মানে পাগলের মতো হতাম, যে কতক্ষণ আমি বাড়ি আসবো। যারা ওখানে আছে কি অবস্থায় আছে বলো তো, মানে মানুষ একটুখানি ঘুরতো, এবার ওখানকার লোকেরও একটুখানি ইনকাম হতো, সে সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। কি আর করা যাবে, যেরকম জীবন যেদিকে চালাবে সেরকমই চলতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।